বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা করব কনস্টিটিউশন থেকে নেক্সট পার্ট, অর্থাৎ কি পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন, সিটিজেনশিপ বা নাগরিকত্ব। অলরেডি আমাদের প্লেলিস্টে 3খানা ভিডিও দেওয়া আছে, যদি না দেখে থাকো আজকেই দেখে নাও, খাতা পেন নিয়ে খুব ভালোভাবে নোট ডাউন করে নাও। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট ফর ইয়োর আপকামিং এক্সাম, অর্থাৎ সেটা ডাব্লিউবিপি হতে পারে, কেপি হতে পারে, পিএসসি ক্লার্কশিপ হতে পারে, মিসেলেনিয়াস হতে পারে, বা ডাব্লিউবিসিএস হতে পারে, বা আরআরবি গ্রুপ ডি বা এনটিপিসি বা এসএসসি জিডি বা সিএইচএসএল বা সিজিএল, যে কোনো পরীক্ষার জন্য প্রত্যেকটা পয়েন্ট একদম কনসাইজ ওয়েতে সেখানে করানো আছে। আজকে আমরা করব সিটিজেনশিপ, এবং এইভাবেই কনস্টিটিউশনের প্রত্যেকটা চ্যাপ্টার আমি একদম টাইপ ওয়াইজ করিয়ে দেব। তাই কি করতে হবে, বন্ধুদের মাঝে খুব বেশি করে শেয়ার করো। যদি নতুন হয়ে থাকো আজকে সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও কেমন লাগছে এই ভিডিওগুলো। ক্লিয়ার? চলো শুরু করা যাক। দেখো আজকে আমরা করব পার্ট 2, অর্থাৎ সিটিজেনশিপ বা নাগরিকত্ব। আচ্ছা, এই নাগরিকত্ব কথাটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি কি, অলরেডি আমরা আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত দেখেছি কি ভারত এবং ভারতের সীমানা। ক্লিয়ার? আজকে আমরা দেখব ভারতের সীমানার মধ্যে কারা কারা ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবে, কারা কারা পারবে না। এটাই গোদা বাংলায় এটাই দেওয়া আছে আর্টিকেল, অর্থাৎ ধারা 5 থেকে ধারা 11 পর্যন্ত। আবার এই ধারা 5 থেকে 11-র মধ্যে আবার ডিফারেন্সিয়েট আছে। ধারা 5 থেকে 8 পর্যন্ত করা আছে কিভাবে তুমি নাগরিকত্ব পাবে বা কিভাবে তুমি ভারতের নাগরিক। আবার ধারা 9 থেকে 11 পর্যন্ত দেওয়া আছে কি কিভাবে তোমার নাগরিকত্ব হারাবে। ক্লিয়ার? দেখো, আচ্ছা, এই 5 থেকে 11 এই আর্টিকেলগুলো পড়ার জন্য আমাদের কয়েকটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো প্রত্যেকটা জায়গায় আমাদের কাজে লাগবে সেগুলো ভালোভাবে বুঝে নিতে হবে। কি কি? যেমন হচ্ছে কি ডমিসাইল বা মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান বা মাইগ্রেটেড টু পাকিস্তান বা মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, আরেকটা কি লিভিং ইন অ্যাব্রড, আরেকটা কি 26শে জানুয়ারি 1950। এই কয়েকটা পয়েন্টের উপর বা এই কয়েকটা ওয়ার্ডের উপর আমাদের আর্টিকেল 5 থেকে 11 দাঁড়িয়ে আছে। তাহলে এগুলো প্রথমে খুব ভালোভাবে আমাদের জানতে হবে এগুলোর মানেটা কি। প্রথম ওয়ার্ড কি আছে? ডোমিসাইল। আচ্ছা, ডোমিসাইল কথার অর্থ কি? আমরা সবাই কোনো না কোনো পরীক্ষার, চাকরি, ফর্ম ফিল আপ বা কোনো কিছুর জন্য আমরা একটা সার্টিফিকেট বের করি। সেটা কি এসডিও বা বিডিও অফিস থেকে বা ব্লক অফিস থেকে আমরা একটা সার্টিফিকেট বের করে থাকি, সেটা হলো ডোমিসিয়াল সার্টিফিকেট। এটার মানেটা কি? ডোমিসিয়াল কথার অর্থ হলো স্থায়ী বাসিন্দা। স্থায়ী বাসিন্দা, এটা সবসময় মাথায় রাখবে। ডোমিসিয়াল কথার অর্থ হলো কি বাংলা অর্থ স্থায়ী বাসিন্দা, অর্থাৎ তুমি কোন জায়গাটাতে বাস করছো সেখানে কি স্থায়ীভাবে বাস করছো। ধরে নাও আজকে তুমি দুবাই বা সিঙ্গাপুরে কোনো একটা কাজে, কোনো একটা কন্ট্রাকচুয়াল কাজে তুমি সেখানে গেছো। কত বছরের জন্য? 3 বছর বা 5 বছর বা 7 বছরের জন্য তুমি সেখানে গেছো। তাহলে কি তুমি দুবাইয়ের বাসিন্দা হবে? কথাটা হলো কি একদম না। তুমি কিন্তু ভারতেরই বাসিন্দা। তোমাকে আবার 3 বছর বা 5 বছর বা 7 বছর পর আবার ভারতে ব্যাক করতে হবে। তুমি কি হবে? ভারতের বাসিন্দা, ভারতের ডোমিসাইল। ক্লিয়ার? তাহলে ডোমিসাইল কথার অর্থ কি? ডোমিসাইল কথার অর্থ হলো স্থায়ী বাসিন্দা, শুধু বাসিন্দা নয়, স্থায়ী বাসিন্দা। এই জন্যই আমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট একটা বের করতে হয়। ক্লিয়ার? নেক্সট কি আছে? মাইগ্রেটেড টু পাকিস্তান, অর্থাৎ যারা পাকিস্তানে মাইগ্রেট করেছে, পাকিস্তানে চলে গেছে। ক্লিয়ার? আরেকটা ওয়ার্ড কি আছে? মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান, অর্থাৎ যারা পাকিস্তান থেকে ভারতে এসেছে। আনডিভাইডেড যে ইন্ডিয়াটা ছিল স্বাধীনতার আগে, যেটা ব্রিটিশ ইন্ডিয়া বলা হয়, সেখানে পাকিস্তান আর ভারত দুটো এক ছিল, তারপর সেটা বিভেদ হয়। কিন্তু মাইগ্রেটেড ফ্রম পাকিস্তান আর মাইগ্রেটেড টু পাকিস্তান। ক্লিয়ার হয়েছে? নেক্সট কি আছে? লিভিং ইন অ্যাব্রড। আচ্ছা, এখানে অ্যাব্রড কথার অর্থ হলো পাকিস্তান ছাড়া, কারণ পাকিস্তান অলরেডি আমাদের এখানে দেখতে পাবো, অলরেডি এখানে আলোচনা করা হয়েছে। অ্যাব্রড কথার অর্থ হলো পাকিস্তান ছাড়া যে সমস্ত ফরেন কান্ট্রিগুলো আছে। ক্লিয়ার? নেক্সট কি আছে? 26শে জানুয়ারি 1950। বলো তো এই ডেটটা কি?
এই ডেটে আমরা সংবিধান গ্রহণ করেছি। এটা একদম প্রথম দিনের যে ভিডিওটা প্লেলিস্টে সেটা দেখে নাও। কেন 26শে জানুয়ারিকে পালন করা হয়, কেন 1950কে পালন করা হয়, সমস্ত কিছু ইন ডিটেলসে দেওয়া আছে। খুব সুন্দর গল্পের মাধ্যমে আমি করিয়েছি। যদি না দেখে থাকো আজকেই দেখে নাও। আপাতত জেনে রাখো 26শে জানুয়ারি 1950 একে বলা হয় সংবিধানের কমেন্সমেন্ট, কনস্টিটিউশন কমেন্সমেন্ট। ক্লিয়ার? সংবিধান গ্রহণের দিন। ক্লিয়ার? এবার দেখো আমরা দেখব এক একটা আর্টিকেল খুব সুন্দরভাবে। দেখো কি বলা আছে, আর্টিকেল 5। প্রথম আর্টিকেল কি, অর্থাৎ এই যে সিটিজেনশিপ, পরীক্ষায় প্রশ্ন আসবে কোথা থেকে, পরীক্ষায় প্রশ্ন আসবে সিটিজেনশিপ কোন পার্টে আছে, কত নম্বর পার্টে আছে, কত নম্বর পার্টে আছে, পার্ট 2, পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন, পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন। ক্লিয়ার? নেক্সট কি আসতে পারে, নেক্সট আসবে আর্টিকেল 5 অর্থাৎ ধারা 5। ধারা 5-এ কি আছে দেখো কি বলা আছে, শুড হ্যাভ এ ডোমিসাইল ইন ইন্ডিয়া, শুড হ্যাভ এ ডোমিসাইল ইন ইন্ডিয়া। একটা কথা আমি তোমাদের এখানে বলেছিলাম, ডোমিসাইল কথার অর্থ কি, স্থায়ী বাসিন্দা। স্থায়ী বাসিন্দা অর্থাৎ শুড হ্যাভ এ ডোমিসাইল ইন ইন্ডিয়া, ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে, ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা হলো আর্টিকেল 5-এর একটা বৈশিষ্ট্য। অর্থাৎ সংবিধানের আর্টিকেল 5 বা ধারা 5-এর মাধ্যমে বলা আছে তুমি ভারতের নাগরিক তখনই হবে যখন তুমি ভারতের স্থায়ী বাসিন্দা হবে। ক্লিয়ার? নেক্সট পার্টটা দেখি। আচ্ছা, যদি বলে স্থায়ী বাসিন্দা তাহলে নিশ্চয়ই কোনো একটা ডেট থাকবে, যে ডেটের সময় থেকে স্থায়ী বাসিন্দারা ধরা হবে। ক্লিয়ার? দেখো কি বলা আছে, বর্ন, ভারতে জন্মগ্রহণ করেছে অথবা তার কোনো বাবা মা, প্যারেন্টস, অথবা বাবা অথবা মা, বা কি 5 বছর অর্থাৎ 26শে জানুয়ারি 1950 অর্থাৎ যে ডেটে সংবিধান গ্রহণ করা হয়েছে সেই ডেট থেকে 5 বছর আগে থেকে যারা ভারতে বসবাস করছে সেটা সে বসবাস করতে হতে পারে, অথবা তার বাবা অথবা তার মা যদি ভারতের বাসিন্দা হয়ে থাকে, স্থায়ী বাসিন্দা হয়ে থাকে, তাহলে সে ভারতের নাগরিক এবং ভারতের সমস্ত কিছু সে উপভোগ করতে পারবে। অর্থাৎ নাগরিকতার আন্ডারে যতগুলো মৌলিক অধিকার বা মৌলিক কর্তব্য আছে, মৌলিক অধিকার আছে, সেগুলো সে যথার্থভাবে উপভোগ করতে পারবে। ক্লিয়ার? তাহলে আর্টিকেল 5 ক্লিয়ার। কি বলেছি, যদি সে স্থায়ী বাসিন্দা হয় এবং কতদিন, 1950 সালের 5 বছর আগে, অর্থাৎ 1945 সাল থেকে যারা স্থায়ী বাসিন্দা সেটা সে হতে পারে হি বা সি, সে হতে পারে তার বাবা অথবা মা, যে কোনো একজন। তার বাবাও ভারতের বাসিন্দা হতে পারে বা তার মাও ভারতের বাসিন্দা হতে পারে। ক্লিয়ার? নেক্সট কি আছে, আর্টিকেল 6। এটা খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, খুব ইম্পর্টেন্ট। এবং এখানে দুটো ক্লজ আছে। কটা ক্লজ আছে? দুটো ক্লজ আছে। কি কি দেখো, 19/7/1948 অর্থাৎ 19শে জুলাই 1948 এই ডেটটা বিফোর এবং আফটার। দেখো এখানে লেখা আছে বিফোর এবং আফটার। 1948 সালের 19শে জুলাই এই ডেটের আগে এবং এই ডেটের পরে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই 19শে জুলাই 1948 এই ডেটটা এত ইম্পর্টেন্ট কেন? কেন ইম্পর্টেন্ট? কারণ এই ডেটে একটা সিস্টেম চালু হয়, তার নাম কি? তার নাম হলো পারমিট সিস্টেম। পারমিট সিস্টেম। ক্লিয়ার? মনে পড়ছে তার নাম কি? তার নাম হলো পারমিট সিস্টেম। 1948 সালের 19শে জুলাই শুরু হয় কি? পারমিট সিস্টেম। তখন বলা হয় 19শে জুলাই 1948-এর আগে যদি তার প্যারেন্টস অর্থাৎ তার বাবা অথবা মার যে কোনো একজন, তার বাবা অথবা মার যে কোনো একজন, অথবা তার গ্র্যান্ড প্যারেন্টস এর মধ্যে যে কোনো একজন যদি ভারতে বসবাস করে থাকে, যদি ভারতে বসবাস করে থাকে, তার বাবা বা মায়ের যে কোনো একজন অথবা তার গ্র্যান্ড প্যারেন্টস এর যে কোনো একজন যদি ভারতে বসবাস করে থাকে। ক্লিয়ার? অথবা সে যদি মাইগ্রেশন জবে থেকে 1948-এর আগে থেকে যদি মাইগ্রেশন করে থাকে, ভারতে যদি মাইগ্রেশন করে থাকে এবং ভারতেই বসবাস করে,
1948 সালের আগে যদি ভারতে মাইগ্রেট করে থাকে এবং ভারতেই বসবাস করে থাকে, তাহলে সে ভারতের নাগরিকত্ব অটোমেটিক্যালি পেয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? কি বললাম? 1948 সালের 19 জুলাইয়ের আগে যদি তার বাবা অথবা মা যে কোনো একজন, অথবা তার গ্র্যান্ড প্যারেন্টসের যে কোনো একজন, অথবা সে যদি মাইগ্রেশন করে থাকে ভারতে এবং ভারতেই পার্মানেন্টলি বসবাস করে থাকে, তাহলে সে ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। ক্লিয়ার? এবার হলো এটা 1948, অর্থাৎ 19 জুলাই 1948 আগে। এবার প্রশ্ন হলো 19 জুলাই 1948 সালে ওই ডেটে অথবা ওই ডেটের পরে হলে কি হবে? ওই ডেটের পরে হলে সেটারও একটা প্রভিশন দেওয়া আছে আমাদের কনস্টিটিউশনে। কি দেওয়া আছে? প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্টস, তার বাবা অথবা মা যদি অলরেডি এই ডেটের আগে যদি তারা ভারতের বাসিন্দা থেকে থাকে, ভারতে বসবাস করে থাকে, তাহলে সে ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার কি? যদি পারমিট সিস্টেমের আন্ডারে, এই যে পারমিট সিস্টেমটা এখানে ইন্ট্রোডিউস করা হয়, এই পারমিট সিস্টেমের আন্ডারে যদি সে বসবাস করে থাকে, তাহলে সে ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। অথবা যদি সে কোনো অ্যাটলিস্ট 6 মাস পারমিট সিস্টেমের আন্ডারে অ্যাটলিস্ট 6 মাস যদি ভারতে বসবাস করে, তাহলে সে নাগরিকত্ব পাবে। অথবা যদি কোনো রেজিস্ট্রেশন অফিসার সেটাকে পারমিট দেয়, সেটাকে গ্রাহ্য বলে মেনে নেয়, তাহলে সে ভারতের নাগরিকত্ব পাবে। তখন যে রেজিস্ট্রেশন অফিসার ছিল সে যদি পারমিট দিয়ে দেয়, তাহলে সে ভারতের বাসিন্দা বা ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে। ক্লিয়ার? আর্টিকেল 5 আর 6 ক্লিয়ার। এবার নেক্সট কি আছে? আর্টিকেল 7। আর্টিকেল 7টা খুব ইম্পর্টেন্ট এবং খুব ডিপ্লোম্যাটিক একটা আর্টিকেল। এটা বোঝার জন্য তোমাদের একটা গল্প বলি, শোনো। ধরো তোমাদের বাড়িতে এই গরমের দিনে একটা এসি কেনার খুব দরকার। ক্লিয়ার? তোমার বাড়িতে মেন হেড হলো তোমার বাবা। এবার তুমি বললে এসি কিনতে হবে, তোমার ভাই বললো এসি কিনতে হবে, তোমার দিদি বা বোন বললো এসি কিনতে হবে, ঠিক আছে, সবাই বললো এসি কিনতে হবে, সবাই রাজি। কিন্তু লাস্টে যদি তোমার বাবা সেটা মানা করে দেয়, তাহলে কিন্তু এসি কেনা আর হবে না। ক্লিয়ার? ঠিক সেভাবেই আর্টিকেল 7 এর হাতে এটা পাওয়ার আছে। কি পাওয়ার আছে? আর্টিকেল 5 আর 6 এ যে প্রভিশন গুলো দেওয়া আছে, যে প্রভিশন গুলো আর্টিকেল 5 আর আর্টিকেল 6 এ দেওয়া আছে, সেটাকে ওভাররাইড করার পাওয়ার কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 7 এ। অর্থাৎ আর্টিকেল 7 এ এটা বলা আছে তোমাদের যে সমস্ত পাওয়ার গুলো দেওয়া আছে আর্টিকেল 5 আর 6 এ, আমার কাছে সেই পাওয়ারটা আছে, সেই পাওয়ার গুলোকে ভয়েড করে দেওয়া, সেই পাওয়ার গুলোকে শেষ করে দেওয়া। অর্থাৎ কি বলা আছে দেখো, আর্টিকেল 7 এ বলা আছে যে সমস্ত মানুষজন ইন্ডিয়া থেকে পাকিস্তানে গেছে, যে সমস্ত মানুষজন ভারত থেকে পাকিস্তানে গেছে, ক্লিয়ার, কত তারিখে? 1 মার্চ 1947 এর পর, 1 মার্চ 1947 এর পর যে সমস্ত মানুষরা ভারত থেকে পাকিস্তানে গেছে, তাদের নাগরিকত্ব প্রথমেই ক্যান্সেল, তাদের নাগরিকত্ব প্রথমেই ক্যান্সেল। এটাই হলো মেন ওভাররাইড পাওয়ার। যে সমস্ত মানুষ 1 মার্চ 1947 এর পর ভারত থেকে পাকিস্তানে গেছে, তাদের ভারতের নাগরিকত্ব প্রথমেই ক্যান্সেল। ক্লিয়ার? নেক্সট কি দেওয়া আছে? যে সমস্ত মানুষজন ভারত থেকে পাকিস্তানে গেছে কিন্তু পরবর্তীকালে আবার পাকিস্তান থেকে ভারতে চলে এসেছে, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে 1947 এর পর যারা গেছে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে ঠিক সেম আগের মতন রুল অ্যাপ্লিকেবল। কি রুল? তার প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্টস ভারতের বাসিন্দা হতে হবে। নেক্সট কি? অ্যাটলিস্ট 6 মাস থাকতে হবে। আবার কি আছে? কোন রেজিস্ট্রেশন অফিসারের দ্বারা সেটা রেজিস্টার করাতে হবে এবং ভারতে স্থায়ীভাবে বসবাস করতে হবে, তাহলেই সে ভারতের কি পাবে? নাগরিকত্ব। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে আর্টিকেল 7। এবার দেখো আর্টিকেল 8, খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 8টা আরো ইম্পর্টেন্ট। কি দেওয়া আছে?
হি অথবা সি, সে অথবা তার প্যারেন্টস অথবা তার গ্র্যান্ড প্যারেন্টস যদি অ্যাব্রডে থাকে, যদি ধরো কোনো একটা মানুষ অ্যাব্রডে, প্রথমেই বলেছিলাম লিভিং ইন অ্যাব্রড, লিভিং ইন অ্যাব্রড। আচ্ছা এখানে অ্যাব্রড বলতে পাকিস্তান ছাড়া, পাকিস্তান ছাড়া যে কোনো কান্ট্রি, কারণ পাকিস্তানের জন্য অলরেডি 5, 6, 7 আর্টিকেল দেওয়া আছে। পাকিস্তান ছাড়া যে সমস্ত মানুষগুলো ফরেনে বসবাস করছে তারা কিভাবে ভারতের নাগরিকত্ব পাবে? তারা পাবে যদি সে অথবা তার প্যারেন্টস অথবা তার গ্র্যান্ড প্যারেন্টস যদি ভারতের নাগরিকত্ব হয়ে থাকে এবং কোন ডিপ্লোম্যাট, কোন ফরেন কান্ট্রিতে কি থাকে, ডিপ্লোম্যাট থাকে, ভারতীয় ডিপ্লোম্যাট, ভারতীয় এম্বাসি, ইন্ডিয়ান এম্বাসি থাকে, সেখানে কোনো ডিপ্লোম্যাট অথবা কাউন্সিলর রিপ্রেজেন্টেটিভদের দ্বারা নথিভুক্ত হয়, তাহলেই সে কি হবে, ভারতের নাগরিকত্ব পাবে। ক্লিয়ার? ধরো তুমি কানাডাতে গেছো, সেখানে গিয়ে ইন্ডিয়ান এম্বাসিতে কোনো ডিপ্লোম্যাট বা কাউন্সিলর রিপ্রেজেন্টেটিভ তোমাকে রেজিস্টার করেছে, তোমাকে পারমিশন দিয়েছে সেখানে 5 বছর থাকার, তাহলেও তুমি কি করে পাবে, ভারতের নাগরিকত্ব পেয়ে থাকবে। ক্লিয়ার? সেটা তুমি হতে পারো, তোমার প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্টস, কেউ যেন ভারতের বাসিন্দা হয়ে থাকে। ক্লিয়ার? এবার দেখো এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম 5 থেকে 8 পর্যন্ত কিভাবে একজন মানুষ ভারতের নাগরিকত্ব পাবে বা ভারতের নাগরিকত্ব অর্জন করবে। এখন আমরা দেখব কিভাবে নাগরিকত্ব হারাবে, অর্থাৎ আর্টিকেল 9 থেকে 11। খুব ভালোভাবে বোঝো কি দেওয়া আছে। আর্টিকেল 9, নট ডিমড টু বি সিটিজেন, যখন ভলেন্টারিলি ফরেন কান্ট্রি, অর্থাৎ একজন মানুষ তার সিটিজেনশিপ তখনই হারিয়ে যাবে যখন সে স্বেচ্ছায় কোনো দেশের নাগরিকত্ব নেবে। অর্থাৎ কোনো মানুষ যদি আজকে সিঙ্গাপুরের বা মালয়েশিয়া বা আমেরিকার সিটিজেনশিপ নিয়ে থাকে স্বেচ্ছায়, তাহলে তার ইন্ডিয়ান সিটিজেনশিপ তখনই কি হবে, খারিজ হয়ে যাবে, তখনই খারিজ হয়ে যাবে, সে ভারতের নাগরিকত্ব আর কোনোদিন থাকতে পারবে না। ক্লিয়ার? ক্লিয়ার? তখনই তার ভারতের সিটিজেনশিপ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওকে, এবার দেখো আর্টিকেল 10, আর্টিকেল 10, তাহলে আর্টিকেল 9 ক্লিয়ার। যদি অন্য কোনো কান্ট্রির ভলেন্টারিলি সিটিজেনশিপ নেয় তাহলে তার সিটিজেনশিপ খারিজ হয়ে যাবে। ক্লিয়ার? এবার আর্টিকেল 10 কি দেওয়া আছে, সিটিজেনশিপ সাবজেক্ট টু লস পাস বাই পার্লামেন্ট, অর্থাৎ সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব বিষয়ে একমাত্র পার্লামেন্টের কাছে পাওয়ার আছে। কি পাওয়ার আছে? সে সিটিজেনশিপ ব্যাপারে কোনো নিয়ম আনতে পারে, কোনো বিল পাস করতে পারে, তখন কিন্তু পার্লামেন্টের নিয়ম অনুসারে সংবিধানে সংশোধন করে সিটিজেনশিপ অ্যাক্ট আনা যেতে পারে। এটা বলা আছে আর্টিকেল 10-এ, অর্থাৎ আর্টিকেল 10 থেকেই আমাদের পার্লামেন্টের যে পাওয়ার সেটা ইন্ট্রোডিউস করা হলো সংবিধানের সিটিজেনশিপে। ক্লিয়ার? পার্লামেন্টের কাছে সেই পাওয়ারটা আছে, সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্বের ব্যাপারে সে নিয়ম কানুন আনতে পারে, অর্থাৎ কে ভারতের নাগরিক হবে, কে ভারতের নাগরিক হবে না, এটার একমাত্র পাওয়ার আছে কার কাছে, কনস্টিটিউশনের কাছে, এবং সেটাকে সংশোধন করার পাওয়ার আছে পার্লামেন্টের কাছে। ক্লিয়ার? নেক্সট দেখো আর্টিকেল 11, আর্টিকেল 11 কি বলা আছে, খুব ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। সিটিজেনশিপ আফটার 26/1/1950, অর্থাৎ 26শে জানুয়ারি 1950 যে দিনে সংবিধানকে গ্রহণ করা হয়, সেখানে পার্লামেন্টের পাওয়ার আছে। কি পাওয়ার আছে? এই আর্টিকেল 5 থেকে 8 পর্যন্ত, আর্টিকেল 5 থেকে 8 পর্যন্ত যতগুলো আর্টিকেল আছে সমস্ত আর্টিকেলগুলোকে রেস্ট্রিক্ট অথবা রিভোক করতে পারে। কার কাছে পাওয়ার আছে? পার্লামেন্টের কাছে পাওয়ার আছে। পার্লামেন্টের কাছে পাওয়ার আছে আর্টিকেল 5 থেকে 8 পর্যন্ত যে কোনো আর্টিকেলকে পার্লামেন্ট কি করতে পারে, বিল এনে সেটাকে রেস্ট্রিক্ট অথবা রিভোক করতে পারে। এই পাওয়ারটা আছে আর্টিকেল 11-এর মাধ্যমে, অথবা সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্বকে খারিজ করতে পারে বা বন্ধ করে দিতে পারে। এই সমস্ত কিছু পাওয়ার আছে পার্লামেন্টের কাছে। ক্লিয়ার? তাহলে প্রথম থেকে যদি সামারাইজ করা যায়, আর্টিকেল 5 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে কিভাবে তুমি ভারতের নাগরিকত্ব পাবে, আর্টিকেল 9 থেকে 11 দেওয়া আছে কিভাবে তোমার ভারতের নাগরিকত্ব হারায় বা কিভাবে হারাবে। ক্লিয়ার? তাহলে আজকে আমরা দেখলাম সিটিজেনশিপ বা নাগরিকত্ব। এর পরে
এখান থেকে পরীক্ষায় অর্থাৎ ডাব্লিউবিপি বা কেপি বা পিএসসি বা ডাব্লিউবিসিএস এ কি ধরনের কোশ্চেন আসতে পারে, ডাব্লিউবিসিএস বা পিএসসি যেগুলোতে আসতে পারে পুরো আর্টিকেল তুলে দিতে পারে, পুরো আর্টিকেল তুলে দিতে পারে কোন আর্টিকেলে কোনটা আছে। সামান্য আমাদের ডাব্লিউবিপি বা কেপির জন্য কি কোশ্চেন আসতে পারে, কোশ্চেন আসতে পারে সিটিজেনশিপ যে নাগরিকত্ব সেটা কত নম্বর পার্টে আছে, কত থেকে কত আর্টিকেলের মধ্যে আছে। ক্লিয়ার? এবার খুব বেশি হলে কোথা থেকে কোথা আর্টিকেল, অর্থাৎ কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল পর্যন্ত আমাদের নাগরিকত্ব দেওয়া হয়, কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল পর্যন্ত আমাদের নাগরিকত্ব হারায়। এই টাইপের ছোটখাটো প্রশ্ন আমাদের এই চ্যাপ্টারটা থেকে এসে থাকে, কিন্তু আমি তোমাদের একদম ডিটেলসে করে দিলাম, তোমরা ডিটেলসে খাতার মধ্যে ভালোভাবে নোট ডাউন করে নাও। যদি না বুঝে থাকো আবার প্রথম থেকে ভিডিওটা আরেকবার দেখে নাও। ক্লিয়ার? এবার এইভাবেই আমরা পুরো কনস্টিটিউশনটা একদম খুব সুন্দরভাবে খুব সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করব। তাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং কমেন্টে জানাও কেমন লাগছে এই ভিডিওটা। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আরও একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং টপিক ফান্ডামেন্টাল রাইটস, সেটা নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা আর্টিকেলের ফান্ডামেন্টাল রাইটসের প্রত্যেকটা আর্টিকেলে এক একটা গল্প লুকিয়ে আছে, সেই গল্পগুলো জাস্ট তোমরা যদি মনে রেখে দাও তোমাদের একদম 12 থেকে 35 আর্টিকেল একদম ঝরঝরা মুখস্থ হয়ে যাবে। অর্থাৎ নিজে থেকে মুখস্থ করার কোনো দরকার হবে না, শুধুমাত্র গল্পগুলো মনে রাখবে। প্রত্যেকটা আর্টিকেলের এক একটা গল্প আছে। ক্লিয়ার? এর পরের ভিডিওতে আমি সেই ক্লাসটাই আনতে চলেছি। ফান্ডামেন্টাল রাইটসের আশা করি 2টো ক্লাস হবে, 2টো ক্লাসে শেষ করব ফান্ডামেন্টাল রাইটস, তারপরে আরম্ভ হবে ফান্ডামেন্টাল ডিউটিজ, তারপরে আরম্ভ হবে কি ডিপিএসপি, তারপর আরম্ভ হবে আমাদের বিভিন্ন কনস্টিটিউশনাল বডিগুলো এবং আনকনস্টিটিউশনাল বডি, কনস্টিটিউশনাল বডি এবং আনকনস্টিটিউশনাল বডি। ক্লিয়ার? এবং এইভাবে কনস্টিটিউশনের প্রত্যেকটা চ্যাপ্টার আমি শেষ করে দেবো। তাই আজকেই চ্যানেলটা কি করো, সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। ক্লিয়ার? চলো আজ পর্যন্ত এইটুকুই, চলো টাটা।